গতকাল রাত ১টার দিকে যুগান্তরের ফ্রন্ট পেজের যে প্রধান শিরোনাম, যেটি আজ ৮ কলমে ব্যানার হেডিং হয়েছে, জাতিসংঘের কাঠগড়ায় হাসিনা। আমারই একজন অনুজ ফেসবুকে এই যুগান্তরের ফ্রন্ট পেজের এই ছবিটা দিয়ে একজন লিখেছেন যে আপা এখন কি বলবেন। ছোট ভাই সাংবাদিক আমাকে পাঠিয়েছেন, রাত তখন ১টা বাজে। আমি সত্যি ভাবলাম যিনি এইটা দিয়েছেন ফেসবুকে, এটা মানুষের মধ্যে কতখানি ঘৃণা ক্ষোভ থাকলে এ ধরনের কথা বলতে পারে চিন্তা করেন। আমিও ভাবলাম সত্যি আপা আপনি এখন কি বলবেন। আপনি না তাহাজ্জুদি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, আমার ধারণা আপনি এখন হয়তো পড়েন না। কথাগুলো আপনাকে খাটো করার জন্য বলছি না, অনেক কষ্ট থেকে বলছি। কেন এরকম কেন করতে গেলেন? কারণ সারা বিশ্ব দেখেছে আপনার আয়নাঘর, জাতিসংঘের মানবাধিকারের যে রিপোর্ট সেটি সারা বিশ্ব দেখেছে। কি ভয়ঙ্কর তথ্য। ভাবলাম আপনি নাই বলবেন, আপনার দোসররা বলে যাবে যে না ইউনূসের সরকার সব বানিয়ে বানিয়ে বলছে, মিথ্যা কথা, আওয়ামী লীগকে পচানোর জন্য, মহান নেত্রীকে, উন্নয়নের নেত্রীকে পচানোর জন্য কেন এভাবে শত শত মানুষকে মারতে গেলেন? আপনার নির্দেশে যে সরাসরি খুন করা হয়েছে। আর আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভাবতে অবাক লাগে, ভদ্রলোক, আমি তার সাথে বহুদিন মিটিং করেছি, বহুদিন। উনি তো দীর্ঘ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাংবাদিক হিসেবে পেশাগত কারণে, এবং যেহেতু একটি বড় একটি গ্রুপ, যমুনা গ্রুপ, তার অনেক বিষয়ের সাথে আমি যুক্ত ছিলাম। সচিবালয়ে মানুষ ফাইল আটকাতো না, আমাকে দিতে পারে নাই কখনো। আমি যে সমস্ত অন্যায় ফাইল ছিল, যে হ্যারাস করছে যমুনা গ্রুপের অন্যায় ফাইল ঘুষের জন্য, সেইগুলোর পিছনে আমি ভূমিকা রাখতাম। ভাই ফাইল তো ঠিক আছে, ঘুষ চান কেন, হ্যারাস করেন কেন, এত হয়রানি কেন করেন? ওই যে ভূমি মন্ত্রণালয়ে এক ফাইলের পিছনে আমরা কষ্ট করছি 5টা বছর, গালি দিলাম না সচিবকে, কেন আমার ফ্যামিলি গালি শেখায় নাই। ওই সেই মাকসুদুর রহমান পাটোয়ারি কী না পাগলামি করছে, নজিবুর রহমান পাগলামি করছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকা অবস্থায় কী ক্ষমতা না দেখাইছে। যাই হোক, এ প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আপার মধ্যে থাকি, সত্যি অবাক লাগে, একটা ক্ষমতায় থাকার জন্য মানুষ এতটা হিংস্র হতে পারে। আমি না যখন আমার ফাঁসি চাই, যে মতিউর রহমান রেন্টুর বইটা পড়তাম, আরও মনে হয় 10 বছর, 10 কি আওয়ামী লীগ আমলে তো পড়তে পারি না, সম্ভবত বিএনপি আমলে পড়েছি। হ্যাঁ, বিএনপি আমলের শেষ দিকে মতিউর রহমান রেন্টুর বইটা আমার কাছে এখনও আছে, আমার ফাঁসি চাই। তখন না আপনার ক্যারেক্টারগুলো পড়তাম আর অবাক হতাম, হতবাক হতাম। ভাবতাম হয়তো মতিউর রহমান রেন্টুর কোনো স্বার্থে আঘাত এনেছে, সেই জন্য মতিউর রহমান রেন্টু হয়তো এসব কথা বানিয়ে বানিয়ে বলছে। বা আমার মনে হতো সত্যি কি এটা বাস্তব। আপনার কথাগুলো, ক্যারেক্টারগুলো হুবহু তুলে আনতো। সেটা আপনার কাছের লোক ছিল, বাসার লোক ছিল। আমার সবচেয়ে একটা অন্যরকম অনুভূতির জায়গা আছে যে আমার বাবা আজ বেঁচে নাই। এরকম আপনার এরকম কুকীর্তি, এরকম চেহারা উনি যে দেখেন নাই, দেখে যে মরেন নাই, এজন্য খুশি। বলতে দ্বিধা নেই, আমার বাবা ছিলেন কট্টর আওয়ামী লীগপন্থী, মানে কট্টর আওয়ামী লীগ বলতে শেখ। উনি ওই বলে না শেখ সাহেবের দল করতেন। ওনারা এক ধরনের মানুষ ছিলেন, মুক্তিযুদ্ধে একেবারে সরাসরি ছিলেন, তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা ছিল, স্বচক্ষে তারা এসব পার করেছেন। ওই শেখ সাহেবের দল, ওনার একেবারে মাথা মননের মধ্যে, ওনার এক চিন্তা থেকে উনি ছিলেন না, কোনো দলীয় পদে ছিলেন না, ওই ছিলেন একেবারেই আমার গ্রামে এলাকায় সবাই জানে যে আমার বাবার, সবাই চিনে যে উনি কঠোর এক অন্ধ আওয়ামী লীগার ছিলেন। আমরা কোনো দল করি নাই। আমার লেখাপড়া জীবন, শৈশব, কৈশোর কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না, বলতে পারবে না যে কোনো একটা আমি দলের পক্ষে বিপক্ষে বা পদে ছিলাম। কখনো দল আমাকে টানে নাই। সংগ্রামী জীবনে কেরিয়ার গড়াটাই ছিল একটা বড় চেষ্টা। আমি এইটা আমার অনেক ভিডিওতে বলেছি। আর বিশেষত যেই দিন থেকে আমাদের ফ্যামিলিতে অনেক দলীয় এগুলো আছে, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের কেউ করে নাই। আসলে এক সময় আমাদের বাপ শ্বশুরদের আমলে খ্যাতিমান আওয়ামী পরিবার ছিল, বর্ণিদি আওয়ামী পরিবার ছিল, তার রাজনীতিটা করতেন। এই দুর্ধর্ষ জবে থেকে এই দুর্ধর্ষ আওয়ামী লীগের চরিত্র ভয়ঙ্করভাবে নষ্ট হয়ে গেল, এর ধার দিয়েও আমরা হাঁটতাম না। আর সাংবাদিক হিসেবে তো একেবারেই না। সাংবাদিকতার কেরিয়ার 31 ইয়ার্স, এই কেরিয়ারে কেউ কখনো ময়লা লাগাতে পারে নাই। আমার একটা প্লাস পয়েন্ট, এটা আমি আগেও বলি, সবসময় বলি, যে সচিবালয়ের সাংবাদিকতার একটা অন্যতম বিট সচিবালয় বিট। এখানে বীরত্বের সঙ্গে, সাহসের সঙ্গে, ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা করেছি। যখন বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায়, তখনও যুগান্তরে একটা কাগজে 22-23 বছর ধরে আছি, এটা কি কম কথা? তখনও যুগান্তরে হাত খুলে লিখেছি। বিএনপি 4 দলীয় জোট সরকারের সময় যে পরিমাণ, এটা তো গল্প না, এটা লেখা, এগুলো তো ফাইলে আছে। বিএনপি সরকারের বিরুদ্ধে যেই পরিমাণ নিউজ করেছি, বিরুদ্ধে বলতে সত্য কথা, প্রশাসন নিয়ে নিউজ করেছি, কিন্তু একটা আশার কথা যে কোনোদিন ওই ডিজিএফআই থেকে ফোন বা হেনস্থা করা, এগুলো কখনো ফেস করতে হয় নাই। শুধু একটা হয়েছে যে বিএনপি আমলের শেষ দিকে এনএসআই
আমাকে বানাই দিলে আমি আওয়ামী লীগের দালাল, বিশাল আমার বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দিল অহেতুক। মানে এই যে তখন তো সরকারের শেষ সময় নানানভাবে রিপোর্ট হইতেছে, আর আমরা তো পেশাদার সাংবাদিক, সবাই জানে সচিবালয় আমার সম্পর্কে। কিন্তু বিএনপির সেই সময় অনেক মন্ত্রীর সাথে কিন্তু আমার টক্কর হয়েছে পেশাগত কারণে। আব্দুল্লাহ আল নোমান ভাই, বেশটা নাজমুল হুদা, উনি মারা গেছেন। আমাদের মির্জা আব্বাস সাহেব তখন ছিলেন পূর্তমন্ত্রী। পেশাগত কারণে কিন্তু সংবাদ সম্মেলনে অনেক কঠিন কঠিন প্রশ্ন জানতে চেয়েছে, আপনি কোন কাগজে সাংবাদিক। যখন শুনেছে যুগান্তর, একজন এক এক ধরনের তির্যক দৃষ্টিতে তাকিয়েছে। 1/11-এর সময়ও কিন্তু হাত খুলে লিখেছি, এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ও কিন্তু হাত খুলে লিখেছি ওই সাহসের সাথে। না, ও তেমন কোনো হয়রানি ফেস করতে হয় নাই। আর এই যে উন্নয়নের জোয়ার বইছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে চাপটা 2-1 বছরের মধ্যেই নানানভাবে চাপ আসা শুরু হলো। প্রথম ডিজিএফআই থেকে আমাকে ফোন করে 2011 সাল সকালবেলা, যে আপনাকে একটু চা খাইতে আসতে হবে। কেন ভাই? যে আজকে যে নিউজ করেছেন ওএসডিতে রেকর্ড, এমন না, আমি চা খাইতে আসতে পারবো না। আপনি আগে আমার সম্পর্কে যে আপনি গভর্নমেন্টকে হোস্টাইল করতেছেন। আমি বললাম, তার আগে যে বিএনপি আমলে আমার লেখাগুলো পড়েন। আমাকে এই লেখা নিয়ে প্রশ্ন করার আগে বিএনপি জামাত সরকারের আমলে কী পরিমাণ লেখা ছাপা হয়েছে এই প্রশাসন দলীয়করণ, এটাকে পড়ে আসেন। আসার কথা ভদ্রলোক আর পরে ফোন দেন নাই। যদিও 2014 সাল থেকে একেবারেই ক্ষমতা হাসিনার পতনের আগ পর্যন্ত দিনের পর দিন আমাকে কঠিন কঠিন পরিস্থিতি ফেস করতে হয়েছে। সেটা লম্বা ইতিহাস, অনেকে জানেন না। কত দফায় ডিজিএফআই অফিসে আমাকে ডাকা হয়েছে। তখন তো আমাদের প্রয়াত চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম বাবুল সাহেব, সাহসী মানুষ, সাংবাদিক ফেস করতে দিতেন না। আমি যাবো আগে, কী হয়েছে আমাকে বলেন। এই যমুনা টিভি যুগান্তরের বহু নিউজ, বহু ঘটনার কারণে, আর এই ঘন ঘন তালিকাগত লিস্ট, যুগান্তরের 7 জন সাংবাদিকের চাকরি খাওয়ার জন্য লিস্ট পাঠালো ডিজিএফআই থেকে। প্রথমে ফোনে, তারপর সরাসরি একজন কর্নেল নিয়ে আসলেন। 1 নম্বরে আমার নাম, কি দিয়ে হলো? এটা হলো শিবিরের ক্যাডার। 2 নম্বরে আমাদের এনাম আবিদিন, এখন এই খবরের কাগজের নির্বাহী সম্পাদক, নামটা বলে দিলাম। 3 নম্বর মুস্তাক আহমেদ, এখন আছে আমেরিকাতে আছে। এরকম সম্ভবত আমাদের কালবেলার কবির হোসেন, তার নামও ছিল। 7 জনের নাম দেওয়া হলো। এরা সব জামাত বিএনপি শিবিরের ক্যাডার। স্যালুট বাবুল সাহেবকে। উনি ওই কাগজ ছেড়ে ফেলেছিলেন। ওই ডিজিএফআই কর্মকর্তার চোখ রেখে বলেছিলেন, কে আপনাকে তদন্ত শিখাইছে, তারা পাঠাই দিয়েন, এরা আমার লয়ে কাজ করে, আমি চিনি। আর আমার সম্পর্কে বলেছিলেন, এই 1 নম্বরে তো আমি সরাসরি চিনি, 1 নম্বরের বিষয়ে আপনাদের তদন্ত ঠিক হয় নাই, বাকিগুলো আমি মানলাম না। ডিজিএফআই অফিসে আমার যা লাগে নাই, আমাকে রাস্তার থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় নাই, আমাদের মালিক পক্ষকে ডেকে নিয়ে হয় নাই। গত বছর সেপ্টেম্বর মাসে যুগান্তরের সাপ্তাহিক রিপোর্টিং মিটিংয়ে দেওয়া বক্তব্য রেকর্ড করে ডিজিএফআইয়ের কাছে কারা সাপ্লাই করেছিল আমার বক্তব্য, এই যুগান্তর থেকে উৎখাত করার জন্য আমাকে জামাত শিবির বিএনপি বানায়া গত 15 বছরে দিনের পর দিন চক্রান্ত করা হয়েছে, স্টিমগুলো চালানো হয়েছে। এটা কেন বললাম? এই কথাগুলো বললাম এই কারণেই, যারা অনেকেই আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আছেন বাইরে, কেউ আমাকে নক করেন বিভিন্নভাবে, যে ভাই আপনি, বা আমাদের সাংবাদিকদের অনেক বড় ভাইও যারা বিদেশে আছেন, ভাই আপনি এত বিপ্লবী কেন হইলেন? আর ভাই ছোট ভাই কেউ বলে যে ভাই এত বিপ্লবী হওয়ার দরকার নাই জাহাঙ্গীর ভাই, বাদ দেন তো, থাক, হয়েছে তো, অনেক হয়েছে, থাক, বাদ দেন। আবার আপনি ঝামেলায় পড়বেন, কোন সময় আওয়ামী লীগ ফিরে আসবে। ভাই এই 24 গণ অভ্যুত্থানের পরে তো মরে গেছি, মানে এই 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি যে ইউটিউব চ্যানেল খুলছি, এটা কিন্তু 5ই আগস্টের পরে না, কিন্তু এটা ওই 24 গণ অভ্যুত্থানের মধ্যেই, কোনো সমস্যা নাই। আমার জন্ম হয়েছে 69 গণ অভ্যুত্থানের মধ্যে, আর এই বেঁচে থাকা অবস্থায় 24 গণ অভ্যুত্থান আল্লাহ দেখাইছে। সাংবাদিক হিসেবে অনেক ঘটনার সাক্ষী, অনেকেই অনেক রকম ট্যাগ লাগানোর চেষ্টা করছে আমার বিরুদ্ধে। ভাই সত্য কথা বলবো, যে কয়দিন বেঁচে আছি দেশের স্বার্থে কথা বলবো, তাতে ভাই যার বিরুদ্ধে যাক, কিছু বলার নাই। তবে একটা আফসোস, আওয়ামী লীগ এখন কি বলবে, সত্যি বলছি। ওই যে বললাম, কালকে আমাকে এক সাংবাদিক পাঠাইছে যুগান্তরের পত্রিকার শিরোনাম ছবি তুলে, আপা আপনি এখন কি বলবেন? এইরকম বর্বরচিত হত্যাকাণ্ড, এইরকম আয়নাঘর বানিয়ে আপনারা যারা স্বপ্ন দেখেন ফিরে আসবেন, বিশেষ করে যারা স্বপ্ন দেখেন ফ্যাসিস্ট হয়ে ফিরে আসবেন, বিশেষ করে যারা স্বপ্ন দেখেন প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবেন, আল্লাহর রাস্তায় স্বপ্ন দেখেন না, বরঞ্চ আপনারা ভাবেন। আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, আপনাদের পরবর্তী প্রজন্ম, তার প্রজন্ম, যারা এই আওয়ামী লীগ করবে বলে আপনারা বিশ্বাস করেন, তাদের জন্য কি রেখে যাচ্ছেন, তারা কি অনুসরণ করবে? আমার ধারণা আপনারা বহুকাল আর ফিরতে পারবেন না। কি বলবেন জনগণের সামনে, কি বলে দাঁড়াবেন, কিভাবে ভোট চাইবেন, সমাবেশ করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, বক্তৃতা দিবেন, কে দিবেন, কারা দিবেন, কি বলবেন? এই যে এত সব অপরাধ, এগুলো দায় স্বীকার করতে হবে না? সব ডকুমেন্টারি অপরাধ, দায় স্বীকার করতে হবে না? এই দায় স্বীকার না করে বক্তৃতা দিবেন? আপনারা ভাবছেন যে নতুন প্রজন্ম আপনার ছেড়ে দিবে? আমি তো চাই, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে,
15 বছর মানুষের উপর যেভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন গুম করা হয়েছে, এই গুমের শিকার তো আমি হতে পারতাম। আমাকেও তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল আমাদের মালিক পক্ষকে ডেকে নিয়ে ডিজিএফআই অফিসে। চূড়ান্ত হুমকি। আমি 10 দিন ছুটি নিয়ে চলে গেছিলাম, ভয়ে না, অনেকে রিকোয়েস্টে। তকদিরে যা লেখা আছে এটাই হবে, আমার মৃত্যু যেখানে যেভাবে লেখা আছে সেভাবে হবে। আর সাংবাদিকতা এসে ভয় পেয়ে লাভ নাই, তাহলে অন্য পেশায় যাইতে হবে। অনেক হয়তো ভাবতেছেন ভাই আপনি কি বলতে চান, বুঝাই বলেন। ভাই বুঝাইতে চাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন কি বলবে। শেখ হাসিনাকে অনুরোধ করব, আপনি তো এর মধ্যে অনেক অনেক অডিও কথা বলছেন, আমি জানি না আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছাবে কিনা। যদি আওয়ামী লীগের কোনো ভাই শুনে থাকেন, আপনাদের আপারে বলেন যে আপনার প্রিয় বাংলাদেশের একজন সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছে, আপনি এই জাতিসংঘের মানবাধিকারের যে রিপোর্ট এটা নিয়ে ব্যাখ্যা দিবেন, আপনি আয়নাঘর নিয়ে ব্যাখ্যা দিবেন। যারা আয়নাঘরে বন্দী ছিলেন দিনের পর দিন, অনেকে মারা গেছেন আর ফিরে আসে নাই। চিন্তা করা যায় 2 ফুট চওড়া আর 6 ফুট লম্বা একটা ঘর, মুরগির কুফরি। আমাদের প্রধান উপদেষ্টা ঠিকই বলেছেন, আয়ামে জাহিলিয়াত। ইতিহাস আপনারা ক্ষমা করে দিয়ে ভাবছেন এই বাংলাদেশের মানুষ মরতে শিখেছে, আর দাবায় রাখতে পারবেন না। ওই যে আপনার বাবার কথাটা বলে দিলাম, আর দাবা রাখতে পারবেন না। আপনি ক্ষমা চান, ভুল স্বীকার করেন, আপনাকে ব্যাখ্যা দিতেই হবে। এত মানুষ হত্যার দায় আপনাকে নিতে হবে, কেন নেবেন না? কারোর অপরাধ আমি বলছি না যে এটা লুকায়া যান। যারা যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন প্রত্যেকেরই বিচার হতে হবে। কেন এই মিথ্যা ভণ্ডামি করলেন? সকালবেলা হলে উন্নয়নের জোয়ার, উন্নয়নের কথা, দেশটারে কোথায় নিয়ে গেছেন? ব্যাংক খালি করে দিয়েছেন, সাবাড় করে দিয়েছেন দেশটাকে। এত মুদ্রাস্ফীতি কেন বাড়ে জানি না আমরা। দেশি বিদেশি ঋণে জর্জরিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথাপিছু ঋণ কত ভয়াবহ। পরিবারতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রের আড়ালে আপনারা সব রাজতন্ত্র কায়েম করেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। কি আপনাদের অহংকার দাপট ছিল। আর ওই যে তেলবাজ সাংবাদিকরা দেখেন, আসলে ওই দানবের সঙ্গে থাকে না, কিন্তু বিপদে পড়ে থাকে না, কিন্তু তেলবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, চাটুকারা কিন্তু পাবেন না। যাই হোক, আমি শেষ করি যে আপা আপনি কি বলবেন, আপনাকে জবাব দিতেই হবে এই বাংলাদেশে। আল্লাহ হাফেজ।